প্রতিবাদ এসবই গণতান্ত্রিক অধিকার। সব থাকতে পারে। আপনার দেশের যে কোনো আইনের বিরুদ্ধে আপনাদের যদি মনে হয় আপনারা প্রতিবাদ করতে পারেন, যে কোনো ইস্যুর ওপর আপনারা প্রতিবাদ করতে পারেন, রাজ্য সরকারের যে কোনো বিষয়ের ওপর আপনারা প্রতিবাদ করতে পারেন, অথবা সমাজের যে কোনো বিষয় যেটা আপনাদের মনে কষ্ট দিচ্ছে সেই বিষয় নিয়ে আপনারা প্রতিবাদ করতে পারেন। এটাই তো গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার রয়েছে বাংলার ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক অধিকার আর সেই গণতান্ত্রিক অধিকারের অপব্যবহার দুটো আলাদা আলাদা বিষয়। অন্তত এই বিষয়টা ধরা পড়ছে বাংলার রাজনীতিতে। দেখুন, একদিকে ওয়াকফ বিল নিয়ে যখন কার্যত রাজ্যের শুধু প্রান্ত নয় দেশের বিভিন্ন প্রান্তে মুসলমান ধর্মাবলম্বী মানুষরা কার্যত তাদের প্রতিবাদ বিক্ষোভ চালাচ্ছেন, সেই প্রতিবাদ এবং বিক্ষোভ মুখর বাংলাতে এখন অন্যরকম ছবি ধরা পড়ছে। একদিকে যখন জঙ্গিপুরের ছবি আপনাদের সামনে রেখেছিলাম, যেখানে কার্যত সেই সব পুলিশের ওপর ইট পাটকেল এইসব ছোড়া হচ্ছে, তখন আমতলা, শামশেরগঞ্জ, সুতি বিভিন্ন প্রান্তে এখন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মুসলমান ধর্মাবলম্বী মানুষরা তারা রাস্তায় নেমেছেন। কিন্তু এতদূর অবধি তো ঠিক ছিল, তালটা কোথায় কাটছে? তাল কাটছে সেই সব মানুষদের ওপরে যারা আদৌ এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কিছুই বুঝছেন না, শুধু ডিফেন্ড করতে হবে বলে, প্রতিবাদ করতে হবে বলে প্রতিবাদটা করছেন। আচ্ছা, প্রতিবাদের ভাষা কখনো অন্য ধর্মের মানুষকে মেরে ফেলা হতে পারে? আচ্ছা, প্রতিবাদের ভাষা কখনো সরকারি সম্পত্তিকে লুটপাট হতে পারে? সরকারি সম্পত্তির যাবতীয় বিষয়কে আগুনে পুড়িয়ে দেওয়া হতে পারে? আচ্ছা, প্রতিবাদের ভাষা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যাবতীয় সামগ্রিক নিয়ে লুটপাট হতে পারে কি? এই সব নিয়েই প্রশ্ন জাগছে মনে। তাহলে কি সত্যি ইসলাম ধর্মাবলম্বীর মানুষরা এইসব করছেন, নাকি নেপথ্যে অন্য কোনো বড় ষড়যন্ত্র চলছে বাংলার বুকে? দেখুন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এ কবিতা আপনারা সবাই জানেন, ধর্মমোহ রবীন্দ্রনাথ ঠাকুরের। আমাকে এই উদ্ধৃত অবশ্যই করতে হচ্ছে এই উক্তিটি, তার কারণ যে প্রসঙ্গ উঠে আসছে বাংলার বুকে, এ প্রসঙ্গ বাংলা দেখতে একেবারেই প্রস্তুত নয়। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় দাঙ্গা লেগে থাকতে পারে, কিন্তু এ ছবি বাংলায় কেন দেখা যাচ্ছে? সত্যিই কি এই যাবতীয় বিষয় শুধুই প্রতিবাদ, নাকি বিরোধিতার আড়ালে লুটপাট চলছে? লুটপাটই মূল ইস্যু। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা 6:57, আর আজ আমাদের মূল আলোচনার বিষয় ঠিক সে জায়গাতে, বিরোধিতা নাকি লুটপাট। এখানে আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। কার্যত সুতি, শামশেরগঞ্জ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে একযোগে চলছে প্রতিবাদ বিক্ষোভ, কিন্তু প্রশ্ন সত্যি প্রতিবাদ নাকি লুটপাট? দেখুন, বোমাবাজির পাল্টা লাঠিচার্জ, উত্তপ্ত সুতি, তছনছ সরকারি সম্পত্তি, নিরাপত্তায় মোতায়েন বিএসএফ। তীব্র বিতর্কের মধ্যেই আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। সংসদে পাশ হওয়ার পর দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন, আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রতিবাদ বিক্ষোভের ছবি। ওয়াকফ কি? ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নয়নকল্পে দান করেন সেটাকেই ওয়াকফ বলে। এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যায় না। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি। ওয়াকফ আইনের প্রতিবাদের তাণ্ডব। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে শুক্রবার দিনভর তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের একাধিক জায়গায়। উত্তপ্ত হয়েছে সুতি, ধুলিয়ার, শামশেরগঞ্জ। একাধিক জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। বাসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। রাত পোহানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা এখন থমথমে। রাত থেকেই টহলদারি দিচ্ছে বিএসএফ। রেল লাইনের ওপর বসে বিক্ষোভ।
শুক্রবার রাতে রেল লাইনের ওপর বসে বিক্ষোভ দেখানো হয়, তাতেই আটকে পড়ে বহু যাত্রী। রাতে প্রায় 5,000 যাত্রীকে উদ্ধার করে রেল। সকালে দেখা যায় তছনছ হয়ে পড়ে রয়েছে রেলের জিনিসপত্র। ভাঙচুর চালানো হয়েছে রেলের রিল রুম, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ পুড়িয়ে ফেলা হয়েছে। সকালেও দেখা গিয়েছে পড়ে রয়েছে সব পোড়া যন্ত্রাংশ। সরকারি সম্পত্তি তছনছ। অভিযোগ, আন্দোলনকারীরা আন্দোলনের নামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেলের সম্পত্তিতে। পূর্ব রেলের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ধুলিয়ান গঙ্গা এবং নিমতিতা স্টেশনের মাঝে 43 নম্বর রেলগেট রয়েছে, সেটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে রিলে রুম, কন্ট্রোল রুম, লিফটিং ব্যারিয়ার সহ একাধিক সম্পত্তি। এছাড়াও জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম। অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সরকারি বাস, বেশ কয়েকটি প্রাইভেট গাড়ি, বাইকেও দাউ দাউ করে জ্বলছে আগুন। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন এসডিপিও ও পুলিশ আধিকারিক থেকে একাধিক পুলিশ কর্মীরা। শনিতে থমথমে এলাকা। সুতির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 2 জন, আহত হয়েছেন 4 পুলিশ কর্মীও। শুক্রবারের ঘটনার পর সকাল থেকেই পরিবেশ থমথমে। শামশেরগঞ্জ সুতির জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক, পাশাপাশি রেল চলাচলও স্বাভাবিক করা হয়েছে। এলাকায় রয়েছে পুলিশি টহলদারি, পাশাপাশি নামানো হয়েছে বিএসএফ। এসডিপিও সহ 15 জন পুলিশ কর্মী জখম ও প্রায় 150 জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি। তবে শুক্রবারের ঘটনার পর ধ্বংসস্তূপের ছবি স্পষ্ট শনিবারও। গোটা ঘটনায় থমথমে রয়েছে এলাকা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখুন, এই 1 ঘন্টায় আপনারা অনেকগুলো খবর জানতে পারবেন। একই সঙ্গে অনেকের কোনো কিছু খারাপও লাগতে পারে, আবার ভালো লাগতে পারে। আগেই ডিসক্লেমার দিয়ে রাখি, যাদের জন্য খারাপ লাগবে মাথায় রাখবেন যে তারা শুধুমাত্র ধর্মটাকেই আগে রেখেছেন, মানবিকতাটাকে পেছনে। আর যাদের ভালো লাগবে তাদের নিশ্চয়ই মানবিকতাটা প্রিয়। ধর্ম অবশ্যই প্রিয় হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানবিকতাটাকেও সামনে রাখা দরকার। আজ একথা বলেই সরাসরি এই শো শুরু করব। যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে, মানবিকতা আর ধর্ম, এই দুইয়ের মাঝে ধর্ম বারবার জিতে যায়, এটা ঠিক। ব্রিটিশ সাম্রাজ্য থেকে দেখে আসছি আমরা, ডিভাইড অ্যান্ড রুল চলছে। কিন্তু এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে এই ডিভাইড অ্যান্ড রুলের প্রসঙ্গটা কেন বারংবার বাংলায় আসছে? বাংলার বুকে দাঙ্গা হচ্ছে তা একেবারে প্রকাশ্যে। কোনো জায়গায় 144 ধারা যা পূর্ববর্তী ছিল, এখন 163 ধারা সামনে আসছে। প্রসঙ্গ আসছে নাকি বিরোধী শিবির থেকে বারংবার করে যে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দরকার। কেন এই সব পর্যায়ে আসছে বাংলায়, জানার চেষ্টা করবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয়া সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস সমর্থক, কংগ্রেস নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অনাবিল ইসলাম, তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অমলেন্দু দত্ত, অ্যাডভোকেট, বিজেপি সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমার মূল প্রশ্ন সরাসরি প্রথমেই যাবে অনাবিল বাবুর কাছে। অনাবিল বাবু, এই যে ছবিগুলো ধরা পড়ছে, মুর্শিদাবাদের ছবি ধরা পড়ছে, ধুলিয়ানের ছবিও আপনাদের সামনে রাখবো, এটা মনে করছেন আপনি যেটা সত্যিই প্রতিবাদ, নাকি প্রতিবাদ সামনে রাখা হচ্ছে আর পেছনে নেপথ্যে অন্য কোনো রহস্য দানা বাঁধছে বাংলায়? নমস্কার রঞ্জন বাবু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এবং আমার কো প্যানেলিস্ট যারা আছেন তাদের প্রত্যেকেই নমস্কার জানাচ্ছি। এবং আমার একই সঙ্গে আপনাদের ট্রাইব টিভির চ্যানেলের পর্দায় যারা চোখ রেখেছেন সেই দর্শক বন্ধু তাদের প্রত্যেকেই আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, আজকে আপনি যে বিষয়টা নিয়ে এখানে আলোচনার বিষয়বস্তু হিসাবে এনেছেন সেটা অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয় এবং সংবেদনশীলও বটে। এবং সেটাকে নিয়ে যে ঘটনা ঘটছে, এটা এর আগেও আপনাদের চ্যানেলে একটা এপিসোডে এই আলোচনা হয়েছিল এবং সেখানে আমি বসে নিজে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এর থেকে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে এবং হতে বাধ্য। কারণ প্রতিবাদ আসবে, এটা স্বাভাবিকভাবেই প্রতিবাদ আসবে। কারণ যে পদ্ধতিতে ওয়াকফ বিল পাস করা হয়েছে বা ওয়াকফ বিল যেভাবে সংশোধনী করা হয়েছে সেটা মুসলিম সমাজ সেটাকে মেনে নেয়নি। তবে আমরা ঠিক দুটো
দুই মেরুতে একদিকে যেমন মুর্শিদাবাদের সুতি এলাকায় আমরা যেরকম বিক্ষোভ আমরা দেখেছি বা দেখছি, ঠিক তেমনই গতকাল না পরশু, হয়তো আমি ঠিক মনে পড়ছে না, কলকাতার বুকে জমিয়ত উলামা হিন্দের একটা জমায়েত এবং সেখান থেকে একটা প্রতিবাদ কর্মসূচি হয়েছে, সেটা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে। এবং সেখানে আমি দেখেছি, অনাবিলবাবু আপনাকে একটু বিরত করছি এই মুহূর্তে, একটি বড় খবর ব্রেক করবো আমরা। মুর্শিদাবাদে কার্যত একের পর এক যেভাবে হামলা চলছে সেই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে মুর্শিদাবাদে অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বয়ং হাইকোর্ট। শুভেন্দুর আবেদনের সারা আদালতের নির্দেশ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চ। আমি আবারও এই খবর আপনাদের সামনে রাখছি, মুর্শিদাবাদ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্দেশ দেওয়া হয়েছে। কার্যত এই নির্দেশ দেওয়া হয়েছে শুভেন্দুর আবেদনের সারা থেকে, সরাসরি এই আবেদনের মঞ্জুরি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, নির্দেশ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চ। বুঝতেই পারছেন কত বড় বিষয়ের দিকে যাচ্ছে এই যাবতীয় দাঙ্গার পরিস্থিতি। বিভিন্ন জায়গায় কখনো মুসলমান ধর্মাবলম্বী মানুষরা কার্যত হিন্দুদের ওপর আক্রমণ করছেন, হিন্দুরাও নাকি মুসলমানদের ওপর আক্রমণ করছেন। এ ছবি অত্যন্ত বিরল। আমি এখানে সরাসরি আবারও আসবো অনাবিলবাবুর কাছে। অনাবিলবাবু, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছিল শুভেন্দু অধিকারী এবং এই প্রসঙ্গে সরাসরি শুভেন্দুর আবেদনে সাড়া দিয়েছে আদালত, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অনাবিলবাবু, আপনার কাছে আসছি, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদে অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে ট্র্যাক টিভি বাংলার। বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বয়ং হাইকোর্ট। শুভেন্দুর আবেদনে সারা আদালতের নির্দেশ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চ। অনাবিলবাবুর কাছে আসবো। অনাবিলবাবু, এই মুহূর্তে মুর্শিদাবাদের ছবিটা ভয়ঙ্কর ছবি, একের পর এক ভয়ঙ্কর ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ একা উদাহরণ নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিচ্ছে হাইকোর্ট, কি বলবেন? আমি এই জায়গাটাতেই আমি আসছিলাম। আমি যেটা বলছি যে দুটো জায়গাতে কিন্তু দুটো বিক্ষোভ আমরা দেখেছি। একটা কলকাতার বুকে জমিয়ত উলামা হিন্দের লাখো মানুষ সেখানে হাজির হয়েছিল, সেখানে কোনো রকম বিশৃঙ্খলা হয়নি। আপনাকে আরেকটু বিরত করছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জুড়ে গিয়েছে রিমিক মাঝি। রিমিক, কার্যত যে অবস্থা তৈরি হচ্ছে মুর্শিদাবাদ, শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছিল শুভেন্দু, সাড়া দিয়েছে হাইকোর্ট, কি জানতে পারছো? একদমই, দেখো এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর যে এই যে ওয়াকফ সংশোধনী যে আইন, সেই আইনের প্রয়োগের বিরোধিতা করে গোটা রাজ্যে যে অশান্তি হচ্ছে, এবং বিশেষ করে মুর্শিদাবাদে আমরা জানি ইতিমধ্যেই মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ থেকে শুরু করে সুতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে, সংঘর্ষ, সরকারি সম্পত্তি নষ্ট, আগুন, অগ্নিসংযোগ, এমনকি যেটা জানা যাচ্ছে পুলিশের 3 জন এখনো পর্যন্ত নিহত হয়েছে। গোটা ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে এবং অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সেখানে মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা শান্তি ফিরিয়ে আনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়ে আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এবং আজকে কলকাতায় আমরা জানি শনিবার ছুটির দিন, কিন্তু এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আজকে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চে আজকে বিকেল 4:30 থেকে এই মামলার শুনানি হবে। এই মাত্র শুনানি শেষ হয় এবং সেখানে কিন্তু পরিষ্কার করে আদালত একদম রাজ্যের বিরোধী দলনেতা এবং তরুণজ্যোতি তিওয়ারি, দুই মামলাকারী যে আবেদন করেছিলেন তাতে হাইকোর্ট কিন্তু মান্যতা দিল। যেটা আজকে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, বিশেষ বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেটা আমি তোমায় জানাবো। যেটা বলেছেন যে আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদে সিএটিএফ আবারও বলছি সিএটিএফ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চ। এবং রাজ্যকে এই বাহিনীকে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে কেন্দ্র এই সেন্ট্রাল ফোর্সকে। এবং যেটা বলা হয়েছে কোথায় কত বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হবে তার জন্য 2 জন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 2 জন নোডাল অফিসারের মধ্যে থাকবেন, একজন হচ্ছেন এডিজি ল অ্যান্ড অর্ডার এবং এডিজি সিআইএসএফ। এই 2 নোডাল অফিসার কিন্তু তারা যৌথভাবে আলোচনা করে ডিসিশন নেবেন, সিদ্ধান্ত নেবেন কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে। এবং শুধু তাই নয়, যদি রাজ্যের মুর্শিদাবাদের বাইরেও অন্যত্র যদি অশান্তি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে সেক্ষেত্রেও বাহিনী কিন্তু সেখানে মোতায়েন করতে পারবে। বাহিনী, কেন্দ্রীয় বাহিনীকে সেখানে মোতায়েন করা যাবে বলেও জানিয়েছে। আগামী 17 তারিখ আবারও এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেখানে কিন্তু এই 17 তারিখে রাজ্য এবং কেন্দ্র
দুজনকেই পৃথকভাবে কিন্তু রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। আপাতত আগামী 17 তারিখ পর্যন্ত মুর্শিদাবাদে কিন্তু সিএপিএফ বাহিনী সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হলো এবং আগামী 17 তারিখ অব্দি সেই বাহিনী থাকবে এবং 17 তারিখে রাজ্য এবং কেন্দ্র পৃথকভাবে হাইকোর্টের পরবর্তী শুনানির দিনকে রিপোর্ট জমা দেবে এবং তারপরে আরো বাহিনী মেয়াদ বাড়ানো হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। দেখো অঞ্জন, আবারও যেটা বলবো, আজকে কিন্তু যখন কলকাতা হাইকোর্টে এই মামলা হয় তখন শুভেন্দু অধিকারীর আইনজীবী তিনি পরিষ্কার করে যেটা একদম তুলে ধরেন যে তিনি বলেন যে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে ঘোষণা করেছেন সভা থেকে যে প্রতিদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন ওয়াকফ সংশোধনী আইন প্রয়োগের জন্য বিক্ষোভ দেখানো হবে এবং প্রতিদিন কলকাতা শহরের 10 জায়গায় 10,000 লোকের জমায়েত করে বিক্ষোভ দেখানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাজারহাট, নিউ টাউন, জোকা, আমতলা সর্বত্র অশান্তি ছড়িয়ে পড়েছে। এটা ধর্মীয় অশান্তিতে উস্কানি দেওয়া হচ্ছে এবং এই গোটা অশান্তির এপিসেন্টার হচ্ছে মুর্শিদাবাদ। শামশেরগঞ্জের অবস্থা অত্যন্ত ভয়াবহ, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, মৃত্যু হয়েছে। ডিএম এর নির্দেশে সেখানে বিএসএফ টহলদারি শুরু করেছে, পুলিশ কিছুই করতে পারছে না এবং দক্ষিণ 24 পরগনাতেও জোকা, রাজারহাট, আমতলাতেও কিন্তু অশান্তি ছড়িয়ে পড়ে। রাজ্যের আইনজীবী তখন অর্পনাথ তিনি যেটা বলেন যে ইতিমধ্যেই কিন্তু 138 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এডিজি র্যাঙ্কের অফিসারদের নিয়োগ করা হয়েছে এবং আগামীকাল তারা সমস্ত রিপোর্ট দিতে চায় বলে জানায়, কিন্তু আদালত তাদেরকে 45 মিনিট সময় দেয় এবং তারপরে কিন্তু দ্বিতীয় পর্বে যে শুনানি হয় সেখানে কিন্তু আবারও শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য মজুমদার যেটা বলেন এখানে সম্পূর্ণ দেশের মধ্যে একটা আভ্যন্তরীণ অশান্তির ঘটনা, সীমান্তবর্তী এলাকা খুবই স্পর্শকাতর এলাকা এবং রাজ্যের কোনো ভয়াবহ ঘটনায় বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিস্থিতি তৈরি হবে। কেন্দ্রের দায়িত্ব সাধারণ মানুষের অনেক ধন্যবাদ রিমিক। নিঃসন্দেহে এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। আমি এখানে সরাসরি অনাবিল বাবুর কাছেই যাবো। অনাবিল বাবু, এই ঘটনার নজির তৈরি করবে বাংলা, যেখানে কার্যত ওপার বাংলাকে নিয়ে আমরা রীতিমতো নানান রকম কথা বলতাম, সেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, আর এটা এখন বাংলার ছবি হয়ে দাঁড়াবে অনাবিল বাবু? হ্যাঁ, আমি এই জায়গাটাতে আসছিলাম অঞ্জনবাবু, কারণ এটা হচ্ছে একদম পরিকল্পিত। আমি বলছি কারণ আমি আপনাকে একটু আগে যেটা বলছিলাম আমি আপনাদের মাধ্যমে যে কলকাতার বুকেও এটার উপরে কিন্তু একটা বিক্ষোভ সমাবেশ হয়ে গেছে এবং সেখানে কি বেসিসে বলছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরীর বেসিসে? সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি বলছেন যে কলকাতাকে থমকে দেব? না, আমি থমকে তিনি দেননি। তিনি কি থমকে দিয়ে তিনি ওপেন মাইকে তিনি কি বললেন যে নীলরতন সরকার হসপিটালের ওখানে রোগীরা আছে, ওখানে কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না, ওখানে যারা আছেন ওখান থেকে চলে আসুন, পুলিশকে সাহায্য করুন। এটা অন রেকর্ড মাইক্রোফোনে তিনি বলেছেন ওইখানে দাঁড়িয়ে। এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, রাজ্যের মন্ত্রী, তিনি দায়িত্বশীলতার সঙ্গে এই কথাটা বলেছেন। আপনারা হয়তো সেটা জানেন কি আপনার জানা নাই কিনা আমি জানি। যাই হোক, এখানে মুর্শিদাবাদে যেটা হচ্ছে কলকাতাকে থমকে দেব বলেননি? কলকাতাকে থমকে দেব এটা উনি বলেননি? কলকাতাকে থমকে দেব কি বলেছেন কি বলেননি আমি সেই কথায় যাচ্ছি না। আমি থমকে দেওয়ার কাজটা তিনি করেননি, তাহলে এই কথাটা কি আমি যেটা বললাম সেটা কি উনি বলেননি অন স্টেজে দাঁড়িয়ে? এটাও আপনাকে ভাবতে হবে, আপনি একদিকে সম্প্রীতির বার্তা দেবেন, অন্যদিকে উস্কাবেন, দুটো একটা বিষয় একই জায়গাতে আসতে পারে না কখনো। কে উস্কাচ্ছে? আপনি কি করে বুঝলেন যে রাজ্যের মন্ত্রী উস্কাচ্ছে? সরাসরি বলছেন রাজ্যের মন্ত্রী উস্কাচ্ছে। আপনাকে কে বলল? মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন মেজরিটি সে উপর যাएंगे, আরেকজন বলছেন যে 30%কে ভাসিয়ে দেবো, আরেকজন বলছে কলকাতা দখল করে নেবো, কলকাতা কোলাপস করে দেবো। এই ধরনের কথা যারা বলছেন তাদেরকে আপনি বলবেন না যে উস্কে দিচ্ছে? না, আমি বলবো না। আমি আপনাদের চ্যানেলে আমি বলছি না উস্কে দিচ্ছে, আমি এখন আপনাকে বলছি যে উস্কে দিচ্ছে না। তার কারণ হচ্ছে যে ওখানে মুর্শিদাবাদে যেটা ঘটছে, মুর্শিদাবাদে এখনো পর্যন্ত আপনারা জানেন নিশ্চিতভাবে যে মুর্শিদাবাদে এখনো পর্যন্ত কিছুটা হলেও বামফ্রন্টের সব সেখানে সংগঠন আছে, বামফ্রন্টের সংগঠন আছে এবং বামফ্রন্টের সঙ্গে তলায় তলায় বিজেপির একটা কোলাবোরেশন এবং বিজেপি রাম এবং বাম, যেটা আমাদের জনসমাজে যেটা খুব বহু চর্চিত বহু পরিচিত রাম এবং বাম একসঙ্গে, সেখানে তাদেরকে উস্কে দেওয়া হয়েছে এবং দেখুন রেল স্টেশনে সেখানে পর্যন্ত আক্রমণ করা হয়েছে এবং দেখানো হচ্ছে যে মানে এই রাজ্যে পুলিশ প্রশাসন ব্যর্থ এবং সেই জায়গা থেকে একটা যে চক্রান্ত তৈরি হচ্ছে যে পুলিশ প্রশাসনকে ব্যর্থ করে দিয়ে সেখানে সেন্ট্রাল ফোর্স বা প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করার পথটাকে প্রশস্ত করার জন্য একটা উস্কানি দেওয়া হচ্ছে ওই মানুষগুলোকে সামনে রেখে এবং তাদেরকে ওই কাজে করার জন্য প্রভোকেশন চলছে। এটা আমি তর্কহীন ভাষায় আপনাদের চ্যানেলে দাবি করছি এবং তার ফলস্বরূপ আমি এখানে অমলেন্দু বাবুর কাছে যাবো। অমলেন্দু বাবু, আপনারা রাম একত্রিত হয়ে দ্বন্দ্ব দিকে কলকাতাতে আমি দেখতে পাচ্ছি। আমি অমলেন্দু বাবুর কাছে যেতে হবে আমাকে।
প্লিজ। হ্যাঁ, বলুন। অমলেন্দু বাবু, আমি বলছি যে আপনারা রাম বাম সব একত্রিত হয়ে এসব দ্বন্দ্ব করবার চেষ্টা করছেন। আমি বলছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, এ তো ধীরে ধীরে 355 365 ধারার দিকে এগোচ্ছে বাংলা। দেখুন, আজকে সব থেকে খারাপ লাগছে যে তৃণমূলের যিনি প্রতিনিধি এসছেন তিনি আজকের দিনে এত কিছুর পরেও তিনি ভুল বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। আপনারা একটা সিম্পল সহজ ভাবেই কথাটা ভাবুন যে এই যে স্টাইল বাজারের তারা লুট করেছেন বা স্টাইল বাজার থেকে যে জামা কাপড় নিয়ে আসছেন আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে টিভির পর্দায় আমরা দেখি স্টাইল বাজারের কর্মীরা কি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পার্লামেন্টে যে ভোট দিয়েছিল, যে হিন্দু মায়ের বা হিন্দু বাবার যে আর্তনাদ মিষ্টির দোকানি টিভির পর্দায় আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, ওই হিন্দু বাবা বা হিন্দু মাটা কি পার্লামেন্টে গিয়ে এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো 2025 সেখানে কি ভোট দিয়েছিল? দেয়নি। আজকে আমার পূর্ববর্তী বক্তা তৃণমূলের প্রতিনিধি বলছেন এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা ঠিকভাবে হয়নি। আরে মশাই, লোকসভায় 288 জন সাংসদ ভোট দিয়েছেন এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফেভারে, 232 জন মনে করেছেন ঠিক হয়নি বলে তারা সংখ্যায় পিছিয়ে গেছেন। রাজ্যসভায় ভোট দিয়েছেন 128 জন এমপি, রাজ্যসভায় আপনাদের ঠিক হয়নি মনে করেছেন যারা, তাদের মতন 95 জন ভোট দিয়েছেন। তাহলে ঠিক হয়েছে এক বা ঠিক হয়নি, সেটার জন্য আপনাদের বিরোধটা কারা বা আপনারা তাহলে ওই যে এমপিদের কাছে গিয়ে আবেদন করুন। সেটা না করে স্টাইল বাজারের বাংলাদেশের স্টাইল বাজারকে লুট করা বা আমার গরিব হিন্দু এই যে মায়ের দোকানকে লুট করা, তিনি হাহাকার করে কান্নাকাটি করছেন, এইটাকে কি বলা হয়? এটাকে কি বিক্ষোভ বলা হয়? এই উত্তরটা আমরা প্রথমে চাই। তার মানে কোনো একটা ছুতো পেলে বা কোনো একটা ঘটনাকে সামনে রেখে এখানকার মুসলিম সমাজের যে এই যে আগ্রাসন, মুসলিমরা যে সবসময় আগ্রাসী মনোভাবের হয়, তাদের এই মনোবৃত্তি, এই যে বিডিও অফিস জ্বালিয়েছে, এই বিডিও অফিসের কর্মীরা বা বিডিও অফিসার, বিডিও কি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিল? এগুলো তো পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি। বিডিও অফিসটা, যে বিডিও অফিসের এসি খুলে নিতে বলা হচ্ছে, যে সেই বিডিও অফিসের যে সম্পত্তি সেটা তো পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি, সেটা তো আপনাদের ত্রাতা মাননীয় মুখ্যমন্ত্রী যে সরকার চালান সেই সরকারের সম্পত্তি। তার মানে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেটা বলে আসি যে এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষের যে আগ্রাসী মনোভাব, তাদের যে সবসময় হিন্দু নিধন করতে হবে, এই মনোভাবটাই প্রকাশ পাচ্ছে। কোনো একটা প্রমোট করছে না। অমলেন্দু বাবু, আপনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে যেভাবে ইন্ডিকেট করছেন, আপনাকে একটা বিষয় বলে রাখি, যেভাবে যেই বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মানুষরা এই কাজগুলো করছেন এটাও যেমন আপনি বলতে পারবেন না। তার কারণ সেখানে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা ওয়াকফ সংশোধনী বিল সম্বন্ধে জানেনই না, ওয়াকফ কি জিনিস সেটা পর্যন্ত জানেন না, এবং সেখানে 18 থেকে 19 বছরের বাচ্চাদেরও দেখা যাচ্ছে। কার্যত এটা আগ্রাসী মনোভাব কতটা আমরা জানি না, কিন্তু প্রভোকেশন চলছে, এটা একেবারে প্রমাণিত। ওরা জানে না, সেটাই তো বলছি। কারা আজকে করছে? তারা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য করছে। মুসলিমদের সম্পত্তি রক্ষা করার জন্য হয়েছে। ওয়াকফ যে মুসলিমদের অধিকার, যারা গরিব প্রান্তিক মুসলিম তাদের অধিকারকে হনন করে কিছু ওয়াকফের মাতব্বররা সেই তাদের অধিকারকে লুট করছিল। যারা প্রান্তিক মুসলিম পরিবার আছে তাদের সম্পত্তি বা তাদের কাছে যাতে ওয়াকফের সম্পত্তির যে রেভিনিউ জেনারেট হবে সেই রেভিনিউটা যাতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছায়, সেই ব্যবস্থা করার জন্য ফেল করছেন। অমলেন্দু বাবু, আমাকে একটি বিষয় একটু ক্লিয়ার করে বলুন দর্শকদের উদ্দেশ্যে, আপনারা কি কোনো জায়গায় ফেল করছেন? এই যে বারংবার যেটা আপনারা প্যানেল ডিসকাশনে বলছেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষ সেটা বুঝতে পারছে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো অন্তত পক্ষে একটি মন কি বাতের অনুষ্ঠান করতেই পারেন এই বিষয়টি নিয়ে, অন্তত সাধারণ মানুষকে মেসেজ দেওয়ার জন্য যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা ভুল বুঝছে। কেন করছেন না? না, প্রধানমন্ত্রীজি বলবেন, প্রধানমন্ত্রীজি তার কথা বলবেন। আজকে এইভাবে দাঙ্গা লেগে যাওয়ার পরে বলবেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত বলছেন না। রাজ্যের বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এই দাঙ্গার কারণে প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে, পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন যে আপনারা এটাকে সামলান। তিনি প্রথমে তাদের কাছে আবেদন জানিয়েছিলেন, এবং আজকে আমার পূর্ববর্তী বক্তা তৃণমূলের যিনি বলছেন
যে পশ্চিমবঙ্গ সরকার পারছে না দেখানোর জন্য। মুর্শিদাবাদে আপনারা জানেন বিএসএফ কে ডিপ্লয়েড করেছিল, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন গতকাল বিএসএফ কে ডিপ্লয়েড করেছিল। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিএসএফ কে অ্যাপিল করেছিল যে আপনারা এসে সামাল দেন। তারপরেও যখন দেখেছেন বিরোধী দলনেতা মনে করেছেন আজকে স্পেশাল বেঞ্চ বসে হাইকোর্টের তিনি দ্বারস্থ হয়েছেন, হাইকোর্ট অর্ডার দিল, এই সবেমাত্র অর্ডার হলো, আপনিও সেটা শো দেখালেন অঞ্জনদা, যে হাইকোর্ট অর্ডার দিতে হচ্ছে কেন্দ্রীয় ফোর্সকে ডেপ্লয় করার জন্য। আজকে কেন আজকে এই কাজটা কেন্দ্রীয় ফোর্সকে মুখ্যমন্ত্রী আনাতে পারতেন না? হতে পারে কোনো একটা সেকশন অবুঝ হয়ে কোনো কিছু করছেন, আমি মেনেই নিলাম অঞ্জনদা আপনাদের কথা, কিন্তু এই যে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা যে সরকারের ছিল, সে সরকার যে ফেলিওর, সরকার যে একটা বিশেষ সম্প্রদায়ের হয়ে কাজ করছে এবং একটা বিশেষ সম্প্রদায়কে মারার জন্য বা মরার জন্য ছেড়ে দিয়েছে, সেটা তো প্রমাণ হলো যে 2 দিন 48 ঘন্টা ছেড়ে রেখে দিলেন। তারপরে হাইকোর্টের দ্বারস্থ হয়ে আবারও আপনার কাছে আসবো, তার আগে সুস্মিতা দির কাছে যাব। একটি ছবি অমলেন্দু বাবু আমাকে দেখাতে হবে এখানে, ধুলিয়ানের ছবি আপনাদের সামনে রাখি। দেখুন কিভাবে প্রতিবাদের ইস্যুতে কার্যত লুটপাট চলছে সেখানে। ধুলিয়ানের ছবিটা একবার পুরো পিসিআরকে চালাতে দেখুন। দেখুন এটা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, কার্যত ওপার বাংলার ছবি আমরা দেখিয়েছিলাম, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, কার্যত সেখানকার মানুষ লুটপাট চালাচ্ছিলেন। তার বাসভবনে গিয়ে অন্তর্বাস থেকে শুরু করে হাঁস সবগুলো জিনিস নিয়ে লুটপাট করেছিলেন। এ ছবি তো বিরল ছবি। ওপার বাংলার ছবি আমরা এতদিন দেখাচ্ছিলাম, এবার তো এপার বাংলা তো একই রকম ঘটনা। এনারা কারা? এইসব ব্যক্তিগুলো কোথা থেকে এলেন? এনারা কি সত্যি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করছেন নাকি লুটপাট চালাচ্ছেন? এ তো প্রতিবাদের ভাষা লুটপাটে পরিণত হয়েছে। এনারা কারা আমরা জানতে চাই, সরাসরি প্রশ্ন করছে ট্র্যাক টিভি বাংলা। এনারা কারা? হঠাৎ করে তারা কেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে গেলেন? ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক কি এই ধরনের সংশোধনী আইনের সময় সেখানে ভোটটা দিয়েছিলেন? আমাদের প্রশ্ন সোজাসুজি আমরা জানার চেষ্টা করব। তার কারণ এই ব্যক্তিগুলো অন্তত সাধারণ মানুষ হতে পারেন না এবং কোনো ধর্মাবলম্বী মানুষ হতে পারেন না। তার কারণ ইসলাম ধর্ম অন্তত শান্তির কথা বলে আমরা জেনে এসেছি, আর এ ধর্ম এরা কোনো ধর্মই হতে পারে না। এরা সরাসরি দুষ্কৃতি পাওয়া যেতে পারে। এ জায়গায় সরাসরি আমি সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি কি বলবেন বলুন তো? শামশেরগঞ্জের ছবি আপনাদের সামনে রেখেছি, সুতির ছবি আপনাদের সামনে রেখেছি, ধুলিয়ানের ছবি তো কার্যত বিরল ছবি। ওপার বাংলার ছবি এপার বাংলায় দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, শামশেরগঞ্জে ধুলিয়ান আর এদিকে সুতি, এই যে সারা মুর্শিদাবাদে যে একটা অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা হচ্ছে, আমাদের কোনো একটা সময় যেন মনে হচ্ছে এটাকে দেখে যে যারা এই মানে বিদ্রোহগুলো করছে কিংবা যে প্রতিবাদগুলো করছে, তারা জানেই না ওয়াকফ বিল সম্বন্ধে এবং তারা জানেই না ওয়াকফ বিল মাথায় মাখে না গায়ে মাখে। অনেকেই আছে এর মধ্যে। এবং আজকে আপনি যে ছবিটা সামনে বারে বারে তুলে ধরছেন যে লুটপাট চলছে, আমরা প্রথম এই ছবিটা দেখতে পেয়েছিলাম শ্রীলঙ্কাতে, যে লুটপাট চালানোর ছবি, এবং সেই পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই বাংলাদেশে শেখ হাসিনা যখন দেশ থেকে চলে আসেন। আজকে সেই বাতাবরণ যদি মনে করে ভারতবর্ষের বুকে কিংবা বাংলার বুকে কেউ তৈরি করবে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। এবং সবচেয়ে বড় কথা, একটা ন্যারেটিভ জানি সেট করা হচ্ছে এই ওয়াকফ বিলের পরে। ওয়াকফ বিলের বিরোধিতা আমরাও করেছি। ওয়াকফ বিল যে অ্যাক্টে পরিণত হয়েছে, যে পাশ করানো হয়েছে, তার বিরুদ্ধে আমরাও প্রতিবাদ জানিয়েছি। ভোটাভুটিতে আমরা হেরে গেছি। ভোটাভুটিতে যেহেতু বিজেপি এবং বিজেপিকে, প্রতিবাদ তো হতেই পারে, গণতান্ত্রিক অধিকার এটা, কিন্তু প্রতিবাদের ভাষা এরকম হবে? আমি বলতে যাচ্ছি, আমাকে একটু লেট মি ফিনিশ, আমাকে একটু বলতে দিন। সেই জায়গায় দাঁড়িয়ে টিডিপি এবং নীতিশের দলের সমর্থন পেয়ে তারা জিতে এসছে, ঠিক আছে, তারা সেটাকে অ্যাক্টে পরিণত করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে প্রতিবাদ হোক, প্রতিবাদের ভাষা এমন হবে না যেটা পুরো সারা ভারতবর্ষকে এফেক্ট করবে, যেটা বাংলাকে এফেক্ট করবে। আজকে আপনি আমাকে বলুন তো, বাংলায় আজকে যখন মুর্শিদাবাদে এইরকম ভাবে প্রতিবাদ হচ্ছে, সে সময় পুলিশকে আমরা দেখছি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে। ওয়ারাস কসবায় যখন চাকরিহারারা আন্দোলন করছে, তখন তাদেরকে লাঠি পেটা করছে, লাঠি মারছে, শিক্ষক সম্প্রদায়কে লাঠি মারছে। আমি একজন মানে শিক্ষিকা হই, আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা যারা শিক্ষক শিক্ষিকা, আজকে আমাদের লজ্জা লাগছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে শিক্ষক শিক্ষিকাদের লাঠি মারছে,
তা পুলিশ কোনো জায়গায় খুব সক্রিয়, পুলিশ কোনো জায়গায় নিষ্ক্রিয়, তার কারণটা কি? আমাদের মনে হচ্ছে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা চলছে। ন্যারেটিভটা কি? এই যে 26,000 প্রায় মানে 25,725 জন, 52 জন, যে যারা 752 জন যে যাদের চাকরি চলে গেছে, এই যে আজকে বাংলায় যে এই যে অস্থির পরিবেশটা এবং এই আন্দোলনটাকে চাপা দেওয়ার জন্যই আজকে কিন্তু এই একটা নতুন জিনিসকে উত্থাপন করার চেষ্টা চলছে। আজকে সারা ভারতবর্ষের চিত্রটা কি এইটা? সারা ভারতবর্ষে কি আজকে এই মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটছে? আজকে সুতিতে কালকে একটি ছেলেকে 16 বছরের ছেলে, সে যাচ্ছিল, তাকে গুলি করেছে, তার বুকের A4 হয়ে গেছে। তাহলে আজকে দাঁড়িয়ে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শামসেরগঞ্জে আজ 3 জন মৃত বলছে। এইভাবে কি মানুষ প্রাণ হারাবে? খুব শিগগিরই রাখবো। এবং এইভাবে কি মানুষ প্রাণ হারাবে? এইটা কি আমার মনে হয় যে আপনারও মনে হয় কোনো হিন্দু সমাজ কিংবা কোনো মুসলমান সমাজ, যেই সেকুলার কান্ট্রিতে আমরা বলি আমরা সেকুলার কান্ট্রিতে বসবাস করি, সেই সেকুলার কান্ট্রিতে কেউ এই চিত্রটা দেখতে চেয়েছিল বলে? এবং একটা অদ্ভুত ভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে যেই জিনিসগুলো মুর্শিদাবাদে ঘটছে, মুর্শিদাবাদে যখন বহুদিন আগে আমরা 70% আর তারা 30%, এই 30%কে জলে ভাসিয়ে দাও, এই কথা যখন বলেছিল কোনো দলের একজন MLA, আমার মনে হয় সেইখানে তাদের মানে তাদের যে মানে শৃঙ্খলা রক্ষা কমিটি, তাদের নিশ্চয়ই সেখানে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আজকে না হলে হয়তো এই দিন দেখতে হতো না। এবং আজকে সবচেয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে আজকে যেভাবে এক একজন হুঙ্কার দিচ্ছে, এবং আমরা দেখেছি আমাদের মেয়র তিনি নিজে বলছেন যে যারা কিনা ইসলাম ধর্ম না জয়েন করেছে তারা নাকি মানে এই পৃথিবীতে জন্মটাই বৃথা, এবং তিনি তাতে ইসলাম ধর্মতে জয়েন করতে বলছেন সবাইকে আহ্বান। এই কথাগুলো বারংবার বলেছেন তিনি, বারংবার বলেছে। এবার আমার মনে হয় যে যারা প্রকৃত ইসলাম, যাদের ঈমান আছে, যারা খোদাকে বিশ্বাস করে, যারা মনে করে সারা পৃথিবীটা খোদার দান, আমার মনে হয় সেই মুসলিমরা এই স্টাইল বাজার থেকে এইভাবে জিনিস বার করে করে নিয়ে যাচ্ছেন। আপনি যে আমি তো বলছি সুস্মিতা দি, এরা কোনো ধর্মেরই নন, এরা কোনো ধর্মের হতেই পারেন না, এরা কোনো ধর্মের হতেই পারে না। তার কারণ এরা হচ্ছে সুবিধাবাদী দুষ্কৃতী। যখন একটা জায়গায় কোনো আন্দোলন প্রতিষ্ঠিত হয়, সেই আন্দোলনের তারা কিন্তু সেই জায়গায় সেই সুযোগটা তারা নিয়ে নেয়। আজকে আপনি বলুন, যেভাবে সরকারি আজকে ট্রেন থেকে শুরু করে সরকারি যে সমস্ত জিনিস আজকে লুটপাট চলছে, সরকারি জিনিস যেভাবে ধ্বংস হচ্ছে, এটা কি এটা সভ্য জগতের আজকে আমরা দাঁড়িয়ে আজকে এই 2025-এ দাঁড়িয়ে বলতে পারি যে এইটা আমাদের সকলের কাছে কাম্য? আমাদের এখানে যে তৃণমূল বন্ধু আছে এবং বিজেপি বন্ধু আছে, আমি দুজনকেই প্রশ্ন করতে চাইছি, আজকে যদি বাংলার বুকে 355 কিংবা 356 ধারা জারি হয়, তাহলে সেটা কি আমাদের জন্য খুব মানে গর্বের বিষয় হবে? আমার তো মনে হয় না গর্বের বিষয় হবে। এবং আমি তার সাথে কেন্দ্রীয় সরকারকে এই কথাও বলবো যে আজকে যদি বাংলার শান্তি রক্ষা, আজকে শান্তি যদি রক্ষা করতে বাংলার প্রশাসন ব্যর্থ হয়, আপনাদের কেন্দ্রীয় বাহিনী আসুক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের মানে অ্যাজ ওয়েল অ্যাজ এটাও মনে রাখতে হবে যে মণিপুরের শৃঙ্খলা এবং মণিপুরের যে শান্তির বার্তা আপনারা দিতে পারেননি। আজকে আপনারা এসে বাংলা এসে চিৎকার করছেন, আর আপনাদের বিরোধী দলনেতা এসে বাংলা এসে চিৎকার করছে, সেটাও সঠিক নয়। আবার ঠিক অপর দিক ভাবে এটাও বলবো, বাংলায় যে শাসক দল আছে, সেই শাসক দলের যিনি প্রধান মুখ্যমন্ত্রী, তিনি কেন নীরব? তিনি কেন এখনো পর্যন্ত একটি বার্তা দিচ্ছেন না? তিনি কেন এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন, তিনি বারংবার বলছেন শান্তি বজিয়ে রাখতে, তিনি বারংবার বলছেন শান্তি বজায় রাখুন, পা না দিতে, কোনো প্রভোকেশনে পা না দিতে শান্তি বজায় রাখুন। আর ওনার দলের MLA মন্ত্রীরা তারা এরকম ভাবে চিৎকার করে করে এই ধরনের মন্তব্য করবেন, যেই মন্তব্য সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কিয়ে দেয়, সাম্প্রদায়িক দাঙ্গাকে যাতে এই জায়গায় মেয়র ফিরহাদ হাকিম আজও কি বলেছেন একবার শোনাই, দেখুন। যেহেতু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না,
বুলডোজার রাজ হয় না, তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। যারা মির্জাফর তখনও ছিল, এখনও আছে, যারা উস্কানি দিচ্ছেন, যারা এসব উস্কানি করছেন, তারা বিজেপির হাত শক্ত করছে। সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যান যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে, যান সেখানে দেখি প্রোটেস্ট কীরকমভাবে হয়। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি। এখানে কারোর ক্ষতি করে কী লাভ আছে? এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় নামবা মানে বিজেপির ভোটকে বাড়ানো। যাদের মারছেন, যাদের দোকান ভাঙা হচ্ছে বা এখন দুই সম্প্রদায়ই করছে, তো সবাইকেই বলবো, ওদেরও বলবো এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন না। আর বা যারা ওখানে মুর্শিদাবাদে আজকে আমি শুনলাম যে কিছু মুসলিমের দোকানও পোড়ানো হয়েছে, সেটাও অন্যায় হয়েছে, পুলিশ নিশ্চিতভাবে দেখবে। যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে, এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। না, আমি বলছি আমি একেবারে একমত মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। একটি জায়গাতে বাংলা সম্প্রীতির বার্তা বহন করে, সে জায়গায় কেন এরকম হবে? কেন হিন্দু মুসলমান এই ভাগাভাগি চলছে? এবং ঠিক এ জায়গায় আরও একটি বিষয় আমি অমত প্রকাশ করছি, সরাসরি আমি অনামিল বাবুর কাছে এখানে যাবো। অনামিল বাবু, এই যে মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে হিন্দুরাও নাকি করছে, আচ্ছা একটি জায়গা আমাকে একটু দেখিয়ে দিন তো যেখানে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করেছে বাংলার, এমন একটি জায়গা আপনি এক্সাম্পল একটু সেট করুন তো। এটাই অঞ্জনদা আজকে আমাদের কলকাতার মহানগরী কি বললেন প্রথমে? অমলেন্দু বাবু, আমি অনামিল বাবু থেকে আগে উত্তরটা নিয়ে নিই। আমি অমলেন্দু বাবু আমি আসছি। বেশ, আমি অনামিল বাবুর কাছ থেকে জানার চেষ্টা করবো। বলুন না, হিন্দুরা কোথায় আক্রমণ করেছে মুসলমানদের? কি জানতে চাইছেন বলুন। এই যে মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে হিন্দুরাও নাকি আক্রমণ করছেন, কোথায় হয়েছে এই ঘটনাটা জানতে পারি? না, হিন্দুরাও নাকি আক্রমণ করছেন, আরেকবার তাহলে আপনি এটা একবার চালাতে হবে। তাহলে ওই ফিরহাদ হাকিম কখন বললো যে হিন্দুরাও নাকি আক্রমণ? আমি আরো একবার চালাচ্ছি, দেখুন। হ্যাঁ, আরেকবার চালান। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না, তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। যারা মির্জাফর তখনও ছিল, এখনও আছে, যারা উস্কানি দিচ্ছেন, যারা এসব উস্কানি করছেন, তারা বিজেপির হাত শক্ত করছে। সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যান যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে, যান সেখানে দেখি প্রোটেস্ট কীরকমভাবে হয়। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি। এখানে কারোর ক্ষতি করে কী লাভ আছে? এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় নামবা মানে বিজেপির ভোটকে বাড়ানো। যাদের মারছেন, যাদের দোকান ভাঙা হচ্ছে বা এখন দুই সম্প্রদায়ই করছে, তো সবাইকেই বলবো, ওদেরও বলবো এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন না। আর বা যারা ওখানে মুর্শিদাবাদে আজকে আমি শুনলাম যে কিছু মুসলিমের দোকানও পোড়ানো হয়েছে, সেটাও অন্যায় হয়েছে, পুলিশ নিশ্চিতভাবে দেখবে। যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে, এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। শুনতে পেলেন না? আমি এখানে কোনো হিন্দু মুসলমান করছি না, শুনলেন তো তিনি কি বললেন? আপনি ভালো করে শুনলেন তো? মানে উনি কি ভালো করে শুনলাম। হ্যাঁ, কিছু মুসলিমের দোকানও পোড়ানো হয়েছে। কে পুড়িয়েছে উনি বললেন কি? তিনি বললেন যে হিন্দুরাও কিছু কিছু করছেন বলে শুনতে পাচ্ছি। মুসলিমের দোকান পুড়িয়েছে, এটাও ঠিক নয়। তার মানে কি এটা প্রভোকেশন? আমি যেটা আপনি চুপ করে বসুন, আপনার সময় বলবেন, আপনার সময় আমি বলিনি। অনামিল বাবু, কার্যত তিনি তো বলছেন, মেয়র ফিরহাদ হাকিম তো বললেন দুই সম্প্রদায়ের মানুষ হিন্দুরাও শুনছি করছেন, এটা কোথায় শুনতে পেলেন? হিন্দুরা না, এটা মোটেই বলেন, আপনি বসিয়ে দিচ্ছেন মুখের কথা। হিন্দুরাও শুনছি করছে না। আমি আরো একবার চালাতে বললাম, আমি মুখের কথা বসিয়ে দিচ্ছি মনে হচ্ছে, আমি আরো একবার চালাচ্ছি আপনার জন্য, শুনুন। আবার চালান। মুসলিমদের দোকানও ভাঙচুর হয়েছে, উনি উল্লেখ করেননি। সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না, তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। যারা মির্জাফর তখনও ছিল, এখনও আছে, যারা উস্কানি দিচ্ছেন, যারা এসব উস্কানি করছেন, তারা বিজেপির হাত শক্ত করছে। সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যান যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে, যান সেখানে দেখি প্রোটেস্ট কীরকমভাবে হয়। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি।
এখানে কারোর ক্ষতি করে কী লাভ আছে? এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় নামা মানে বিজেপির ভোটকে বাড়ানো। যাদের মারছেন, যাদের দোকান ভাঙা হচ্ছে বা এখন দুই সম্প্রদায়ই করছে, তো সবাইকেই বলবো, ওদেরও বলবো এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন। আর বা যারা ওখানে মুর্শিদাবাদে আজকে আমি শুনলাম যে কি মুসলিমের দোকানও পোড়ানো হয়েছে, সেটাও অন্যায় হয়েছে, পুলিশ নিশ্চিতভাবে দেখবে। যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে, এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। শুনলেন নিশ্চয়ই দুই সম্প্রদায় বলা হচ্ছে। এই দুই সম্প্রদায় বলতে হিন্দুর বাইরে কি কোনো বৌদ্ধ জৈনের কথা বলা হচ্ছে কি? না না, দুই সম্প্রদায়ের উপরে হচ্ছে, তাহলে কে করছে উনি কখন বললেন? কি আশ্চর্য, আপনি নিজের মতো করে ভাবছেন, পারসেপশন তৈরি করছেন, কিন্তু কোনো বৌদ্ধ জৈনের কথা তো বলেননি তিনি। আপনি ভালো করে ক্লারিফিকেশনটা আপনি করুন। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি অনিল বাবু তিনি বললেন যে দুই সম্প্রদায়ের মানুষ, তিনি বলেছেন সম্প্রদায়ের মানুষের উপর। দুই সম্প্রদায় বলতে কাকে বোঝানোর চেষ্টা করছেন আপনি? তার মানে দুই সম্প্রদায়ের মানুষের উপরেই হচ্ছে, দুই সম্প্রদায়ের মানুষের উপরে একই ব্যক্তিরা যে করছে না, এটা আপনি কেন ধরে নেবেন? আমি আপনাকে বলছি, আচ্ছা দুই সম্প্রদায়ের উপরে একই ব্যক্তিরা করছে না, এটা আপনি কেন ধরে নেবেন? তর্কের খাতিরে মেনে নিলাম যে হিন্দুদের কথা তিনি বলেননি, মেনে নিলাম না, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটছে। যারা করছে তারা মুসলিমদেরও ভাঙচুর করেছে, উনি সেটা বলছেন। তার মানে কি অস্বীকার করা হচ্ছে না কোনো জায়গায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুই সম্প্রদায়ের কথাও তো বলেছিলেন। এরা কখনোই ওয়াকফ বিল সংশোধনের জন্য এরা আন্দোলন করছে না, এরা একটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। এটা প্রভোকেশন, বারবার উনি বলছেন যে এটা প্রভোকেশন, একটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে, একটা উদ্দেশ্যমূলক ভাবে তারা এই জঙ্গি আন্দোলনটাকে তারা করছে, যেটা গ্রহণযোগ্যতা কিছু নেই। তাহলে পুলিশ ভয় পেয়ে কেন দোকানে লুকোচ্ছে? সেই পুলিশ কসবায় কেন চাকরিহারাদের উপর লাঠিচার্জ করছে? পুলিশ আচ্ছা, পুলিশ কি এতটাই হীনমন্যতায় ভুগছে যে তাদের সঙ্গে লড়াই করতে পারবে না? আপনারা সেদিন আমাদেরকে থামিয়ে দিয়ে দেখিয়েছিলেন যে বিক্ষোভকারীদের উপর পুলিশ কিভাবে আপনার লাঠি চালিয়েছিল এবং সেখানে তারা কিভাবে এগিয়ে গিয়ে তাদের উপরে আঘাত করেছিল। এটা চ্যানেলে আপনি বসে দেখিয়েছিলাম, অবশ্যই দেখিয়েছিলাম, কিন্তু এটাও পরপর দেখিয়েছি যেখানে কার্যত সেই সব পুলিশ বাহিনী কার্যত দোকানের ভেতরে লুকিয়েছে। এই ছবিও দেখাতে বাধ্য হয়েছি আমরা বীরত্বের ছবি দেখাতে চাই, এইসব ছবি দেখাতে চাই না। আপনি ভুল ভাবছেন, একজন পুলিশ যে কার্যত দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই পুলিশই আবার কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জ করছে। দুটো বিষয়কে আপনি একসঙ্গে রিলেট করতে পারবেন? এর আগেও আমরা দেখেছি, এই চিত্র নতুন নয়, এর আগেও আমরা দেখেছি পুলিশ চেয়ারের তলায়, থানাতে চেয়ারের তলায় লুকিয়ে গেছে, এই চিত্র আমাদের দেখা আছে। রাজ্য পুলিশ আপনি নিজে স্বয়ং এই কথাগুলো বলছেন। আমি আরেকটি ছবি আপনাদের সামনে রাখি, দেখুন, আরো চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। একটি ছবি আপনাদের সামনে রাখছি, দেখুন। রাখুন। দেখুন, এই ছবি আপনাদেরকে বিচলিত করতে পারে, বারংবার বলছে ট্রাইব টিভি বাংলা, সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা এই ছবির, কিন্তু কার্যত শুভেন্দু অধিকারী করা পোস্টে স্পষ্টত দুজন মানুষ, একজন বাবা এবং তার সন্তান ছেলে, দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের ভাষায় মুখর হতে পারে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু এটা কি ধরনের ছবি? একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলছেন। হিন্দু মুসলমান যারা ভাই ভাই হয়ে থাকেন তারা কার্যত একে অপরকে খুন করবেন। আমি এখানে অমলেন্দুদার কাছে যাব। অমলেন্দুদা, এটা কি ধরনের ছবি? প্রভোগ করলে কারা করছে এবং ঠিক এই জায়গায় এই ধরনের ছবিটা কেন ধরা পড়বে? খুবই বেদনাদায়ক এটা, যেটা আপনি আমাদের মাননীয় বিরোধী দলনেতা পোস্ট করেছেন। ইনি হচ্ছেন জাফরাবাদের পিতার পুত্র, বাবার নাম হচ্ছে হরগোবিন্দ দাস এবং পুত্রের নাম হচ্ছে চন্দন দাস। তাদের দুজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার, প্রতিমা শিল্পী, প্রতিমা বানিয়ে তারা খান। তাকে টার্গেট করা হয়েছে কেন? তিনি যেহেতু আমাদের দেবদেবীর মূর্তি বানান। তার মানে ভাবুন, এই যে আন্দোলন, এই যে আক্রমণ, এই যে তাদের যে এই যে উচ্ছ্বাস কোন দিকে যাচ্ছে। আজকে মুর্শিদাবাদে অনেক হিন্দু পরিবারের মধ্যে বেছে বেছে এই যে জাফরাবাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাস পিতা পুত্রকে কুপিয়ে খুন করা হয়েছে। তাদের পেশা কি? আমাদের দেবদেবীর মায়ের মূর্তি বানানো, তাকে কুপিয়ে খুন করা হয়েছে, তার ভিডিও আপনি দেখাচ্ছেন। তার মানে ভাবুন, এই যে উনারা আজকে এই যে বারবার বলে আসছেন যে আমরা
সরকার তৈরি করি, আমরা মুর্শিদাবাদে 70%, আমরা এখানে হিন্দুদেরকে গঙ্গায় ভাসিয়ে দেবো, উল্টো করে ঝুলিয়ে মারবো, এই কথাগুলোর সময় মুখ্যমন্ত্রী মজা নিয়েছিলেন যে তার ভোট ব্যাংক যারা, তিনি তার ভাষায় যেটা আগে বারবার বলেছেন যে গরু দুধ দেয় তার লাত খেতে হবে, তার লাত তিনি খান না। তিনি কেন আমার এই সাধারণ চন্দন দাস, হরগোবিন্দ দাসকে তাদের লাত খাওয়াতে বাধ্য করলেন? তার পরিবারের, তার যে স্ত্রী, তার যে ছোট ছোট বাচ্চারা কি খাবে বলুন তো? তারা কি খাবে? তাদের পেটে কেন লাথ মারলেন মুখ্যমন্ত্রী? তারা তো তাদের ভোট নিয়ে, তারা তো এমএলএ মন্ত্রী হবে না, তারা তো সাধারণ পেশা, ঠাকুরের প্রতিমা বানিয়ে, আমাদের হিন্দু দেবদেবীর মূর্তি বানিয়ে পেশা তাদের নিজের জীবিকা নির্বাহ করত। এই মানুষগুলোর সাথে ওয়াকফের কি সম্পর্ক ছিল? এটাই আমি তৃণমূলের সরকারের কাছে কোশ্চেন রাখতে চাই। তার মানে ওয়াকফের নাম করে তারা কি করছে? হিন্দু নিধনে নেমেছে। ডিজি তিনি কি বলছেন এবং তার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ কি বলছেন, ব্যাক টু ব্যাক রাখছি, দেখুন। আমরা বারবার তাদের বলছি পুলিশ প্রশাসন তাদের কাজ করুক। কোনো প্রতিবাদ করা মানে সেখানে সাধারণ মানুষের অসুবিধা হয়, জনজীবনের সমস্যা হয়, কোনো গাড়ি বা কোনো যান চলাচল ব্যাহত হয় বা অগ্নিসংযোগ হয়, এগুলো কোনো অবস্থাতেই করা উচিত নয়। যারা কোনো আন্দোলনে ক্ষুব্ধ হয়ে যারা করছেন তাদের বলবো দয়া করে এই ধরনের কাজ করবেন না, কারণ এতে বিজেপির রাজনৈতিক পারপাস সার্ভ হচ্ছে। বিজেপি নানা ধরনের এজেন্সি দিয়ে, উস্কানি দিয়ে এগুলো করাচ্ছে কিনা সেগুলোও কিন্তু দেখতে হবে। আপনারা তাদের পাতা ফাঁদে পা দেবেন না। কোনো জায়গায় কোনো অশান্তি, সাধারণ মানুষের অসুবিধা, সাধারণ মানুষের ভোগান্তি, যান চলাচলের ক্ষতি, কোথাও বিক্ষোভ করতে গিয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগ, এটা কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। সেন্ট্রাল গভর্নমেন্ট ধর্মীয় ভেদাভেদের নামে যা করছে তার কোনো নেতিবাচক দিক বাংলার বুকে ইমপ্লিমেন্টেড করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমি লোকালদের কাছ থেকে যা ইনফরমেশন পাচ্ছি, এমএলএর ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আমরা অবাক হয়ে যাচ্ছি। মুর্শিদাবাদের দুই জায়গা, অর্থাৎ শামশেরগঞ্জ আর আপনার তার সাথে সাথে সুতি, তাদের এমএলএর ভাই গুলি চালাচ্ছে। পুলিশ ওসির ভূমিকা হচ্ছে শূন্য। ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে জিম্মি হয়ে আছে, মানে যখন ইচ্ছে তাকে মার্ডার করে দিতে পারে। এবং যেভাবে সাম্প্রদায়িক পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট, অবশ্যই we are dealing with this situation very strongly, and আমরা যেটা আছে আপনাদেরকে যেটা সকলকে ফার্স্ট রিউমার, কোনো কমিউনাল সিচুয়েশন হলে, কোনো সিচুয়েশন হলে এটাকে লোকরা ভেস্টেড ইন্টারেস্টরা এটা টার্ন করেছে। এটা স্টার্টেড উইথ ডেমনস্ট্রেশন, দেন ডিস্ট্রাকশন অফ পাবলিক প্রপার্টি, and then it took communal angle. I am trying to appeal through you all, আমরা যেটা আছে কোনো রকম পুলিশ যেটা আছে পাবলিককে সব সময় আগে ফোর্স ইউজ করে, কোন মিনিমাম ফোর্স ইউজ করে কন্ট্রোল করার চেষ্টা করে। বাট ইট ডাজন্ট মিন দ্যাট উই আর অ্যাকশন শাই। যদি কেউ এক্সট্রিম পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে, উই উইল ডিল ইট ভেরি ভেরি স্ট্রংলি। ইট ইজ আওয়ার ডিউটি টু প্রোটেক্ট দি। একেবারে অন্তিম রাউন্ডে রয়েছে, এবার সরাসরি সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, আপনার 1 মিনিট সময় শুরু হবে এখন। শুধু একটি প্রশ্ন সংযোজন করে দেখুন, এ রাজ্য এ বঙ্গ দেখেছে 9 তারিখে নাকি তারা আন্দোলন করবেন তৃণমূল কংগ্রেস চাকরিহারাদের হয়ে। আবার এ রাজ্যই দেখছে সেই সব পুলিশকে কার্যত একেবারে দোকানের মধ্যে বন্দী হতে শুধুমাত্র ভয়। আমি বলছি ডেঙ্গুর বিরুদ্ধে মশাদের লড়াই হয়ে যাচ্ছে তো চারিদিকে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, আজকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনি, যখন কসবার কথাটা তুললেন, আমি তার আগে সবার প্রথম কসবার কথাটা বলেছিলাম। আমার মনে হয় 14ই আগস্টের কথা মনে আছে। 14ই আগস্টে যখন হুলিগানরা 70 জন মিলে যখন তোলপাড় করেছিল, সমস্ত ডিস্ট্রয় করার চেষ্টা করেছিল এভিডেন্সকে আরজি করে, সেই সময় কিন্তু পুলিশ কিন্তু নার্সদের ঘরে, নার্সদের টেবিলের তলায় লুকিয়েছিল। তাহলে এই বীর পুরুষ, এই বীর মানে পুলিশদেরকে নিয়ে আমাদের মনে হয় আগামী দিনে আমাদের এই প্রশাসনিক ব্যবস্থা কিন্তু এই জায়গায় এসেই দাঁড়াবে, যে জায়গায় একটা বড় কোশ্চেন মার্ক এসে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে এসে শামশেরগঞ্জ কিংবা সুতি এইসব জায়গায় তাদেরকে পাহারা দিতে হচ্ছে।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দুই সম্প্রদায়ের মানুষ, যারা আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলি, যারা আমরা সেকুলারিজমের কথা বলি, যারা আমরা বলি একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই সম্প্রীতিকে যারা নষ্ট করতে চায় তারা সমূলে বিনাশ যাক, এটাই আমাদের সবচেয়ে বড় কাম্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন সুস্মিতাদি। কাজী নজরুল ইসলামের সেই লাইনগুলো সত্যিই এখন অত্যন্ত প্রাসঙ্গিক হওয়া দরকার, যারা অন্তত ধর্মের নামে বলি করছেন সাধারণ মানুষকে। আমি এখানে অনামিল বাবুর কাছে যাবো। অনামিল বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, ওয়াকফ বিল নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত যদি মন্দির, গুরুদুয়ারা, গির্জা, মঠ এগুলোর সম্বন্ধেও নিত, তাহলে কিন্তু সেখানে একটা আমরা জানতাম যে একটা দেশের কল্যাণের জন্য, সাধারণ মানুষের এবং যারা পিছড়ে বর্গ তাদের কল্যাণের জন্য এই কাজ করা হচ্ছে। কিন্তু এই বিল একটা ধর্মীয় বিদ্বেষমূলক, কারণ দেশের সুনাম নষ্ট করেছে এই বিল। শুধু ভোট ব্যাংকের দিকে লক্ষ্য করে এই বিল পাস করানো হয়েছে এবং তাই এই বৈষম্যমূলক বিল কল্যাণের পরিবর্তে অশান্তির বাতাবরণ তৈরি করবেই। আর এই বিলের বিরোধিতা করতে গিয়ে মুসলিমরা কখনোই হিন্দুদের বিরোধিতা করছে না, এটা মনে রাখতে হবে। শুরুতেই ওই বিজেপির বন্ধু যেটা বলছিলেন যে 232 জন যে এমপি যারা বিপক্ষে ভোট দিয়েছে, তাদের মধ্যে 40 জন মাত্র মুসলিম এমপি ছিলেন, তাহলে বাকিরা সবাই ছিলেন হিন্দু। তাহলে তারাও কিন্তু এই বিলের বিরোধিতা করেছেন। এই বিলের বিরোধিতা করা মানে হিন্দুদের বিরোধিতা করা নয়। তর্কহীন ভাষায় আমি আপনার এই চ্যানেলে দাবি করছি, এই বিলের বিরোধিতা করা মানে বিজেপির দূরভিসন্ধির বিরোধিতা করা, বিজেপির বিরোধিতা করা। দেখুন, আপনারা বিলের বিরোধিতা করতেই পারেন, অবশ্যই আইনের বিরোধিতা করতে পারেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই জায়গায় আরেকজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ কি বলছেন আপনাদের সামনে রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জন্য রাখতে বাধ্য হচ্ছি। দেখুন। देखिए, उनके लिए अपोजिशन में है, उनको तो वो चीज़ें शोभा देती है, मगर असल में उनको भी सोचना चाहिए, जब भी बिल कोई गवर्नमेंट लाती है, जब पार्लियामेंट में वो पास हो जाती है, उसको अमेंड करने में अब कोई रोक नहीं सकता है, क्योंकि ये अमेंडमेंट्स हमेशा डेवलपमेंट के लिए होती है, अमेंडमेंट्स हमेशा अच्छे के लिए होती हैं। ये डेवलपमेंट्स वो देखेंगे, जम्मू कश्मीर वक्फ बोर्ड ही नहीं बल्कि पूरे हिंदुस्तान के वक्फ बोर्ड्स तरक्की करेंगे। और ये आने वाले वक्त में जब वो समझ आएंगे, आने वाले वक्त में ये वक्फ के लिए बहुत ही बड़ी अच्छी खबर होगी, और तमाम लोग इस जो आज मुखालिफ है वो कल इसके हक में बात करेंगे, क्योंकि ये अमेंडमेंट्स डेवलपमेंट के लिए। যেমন তেমন কেউ বলছেন না, কিন্তু জম্মু কাশ্মীরের ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন এই কথাটি বলছে। আমি এখানে অমলেন্দুদার কাছে যাবো। অমলেন্দুদা, আপনার 1 মিনিট, অমলেন্দু আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, প্লিজ কোঅপারেট করুন। অমলেন্দুদা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। অমলেন্দুদা, বলুন। হ্যাঁ অঞ্জনদা, আজকে আমার পূর্ববর্তী বক্তা যে বললেন ঠিকই তো, আজকে আমাদের কথা হচ্ছে অন্যান্য রাজ্যে মুসলিম সমাজ ওয়াকফের বিরোধিতা যারাও করছেন বা করছেন না আলাদা কথা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যেও মুসলিমরা বসবাস করেন, কোথাও তো এরকম হিন্দু নিধন হচ্ছে না ওয়াকফের বিরোধিতা করতে গিয়ে। তার মানে পশ্চিমবঙ্গের প্রশাসন এই ছাড় দিয়ে রেখেছেন এখানকার ওয়াকফের বিরোধিতার নাম করে হিন্দু নিধন করার, এটা তার প্রমাণ। যেখানে আমতলা, আপনি বলুন তো, আমতলায় যুবরাজের যে ক্ষেত্র, আমতলায় যেখানে পুলিশের গাড়িকে ভাঙচুর করা হলো, সেই আমতলায় সেখানকার সাংসদের অফিস ঢিলছোড়া দূরত্বে ছিল, ঢিলছোড়া দূরত্বে সেখানে অন্য কাউকে না পেয়ে পুলিশের গাড়ি পিটিয়েছে, পুলিশের গাড়িকে পুড়িয়েছে। তো সেখানে হিন্দুদেরকে না পেয়ে কি করেছে, পুলিশের গাড়ি পুড়িয়েছে। তাহলে ওয়াকফের বিরোধিতা করার নামে এরা সরকারি সম্পত্তি আনি আর হিন্দুদের নিধন করছে, এটা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? এটাই তো আমাদের প্রশ্ন, আমরা তো এটাই প্রশ্ন করছি। অন্য রাজ্যগুলোতে এই ছবি দেখা যাচ্ছে না, ওয়াকফ তো গোটা ভারতবর্ষে হয়েছে, ওয়াকফ অ্যাক্ট তো পশ্চিমবঙ্গে হয়নি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ টাইটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 6:57 এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, আমি আবারও বলছি, ওয়াকফ আইন, ওয়াকফ সংশোধনী আইন দেশে পাশ হয়ে গিয়েছে, আর ঠিক সে জায়গায় কার্যত যে বা যারা এর বিরোধিতা করতে চান তারা অবশ্যই প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদের ভাষা অবশ্যই আপনারা রাখতে পারেন, কিন্তু প্রতিবাদের ভাষা মানে এটা নয় যে কারো জীবন চলে যাবে, কোনো জায়গায় লুটপাট চলবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান সংশোধনী আইনটা আনেননি, যাকে আপনারা খুন করছেন প্রতিবাদের ভাষা বোঝানোর জন্য তারা সংশোধনী আইনটা আনেননি। এনেছে লোকসভা, রাজ্যসভার সেই সাংসদরা যারা কার্যত যাদেরকে ভোট দিয়ে আপনারা পাঠিয়েছেন,
সে মুসলমান ধর্মাবলম্বী মানুষও হতে পারেন, হিন্দুও হতে পারেন, বৌদ্ধও হতে পারেন, জৈনও হতে পারেন, যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, কিন্তু তার জন্য অন্য ধর্মের মানুষকে গিয়ে আপনারা খুন করবেন প্রতিবাদে শুধুমাত্র ভাষাটিকে আরও বেশি সপ্তম সুরে ওঠানোর জন্য, এটার কোনো সত্যিই কোনো সমর্থন হয় না। যে বা যারা করছেন তাদের জন্য আরও একবার ট্রাইব টিভি বাংলা বলছে, ওয়াকফ সংশোধনী আইন ভালো করে পড়ুন, যেখানে সমস্যা সেখানে নিজেরা বিচার করুন, প্রতিবাদ ভাষা সব কিছু শান্তির হোক, এবং যাবতীয় আপডেট পেতে ট্রাইব টিভি বাংলায় অবশ্যই নজর রাখো। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টা 57 নজর রাখতে হবে। নমস্কার।